বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের রসায়ন প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টে 4টা মৌল দেওয়া ছিল: সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম আর কপার। তো প্রথম কাজ ছিল তোমাদের হচ্ছে এই 4টা মৌলের নিউটন সংখ্যা নির্ণয়। তো আমরা দেখো, কোনো মৌলের নিউটন সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে ওই মৌলের ভর সংখ্যা থেকে যদি ওই মৌলের প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে ওই মৌলের নিউটন সংখ্যা পাবো। তো সেক্ষেত্রে সোডিয়ামের নিউটন সংখ্যা বের করতে গেলে আমরা প্রথমে সোডিয়ামের ভর সংখ্যা দিয়েছিল 23, সেখান থেকে তার প্রোটন সংখ্যা 11 বিয়োগ করলে দেখো কত পাওয়া যায়, 12 পাওয়া যায়। তার মানে সোডিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 12। ফসফরাসের নিউটন সংখ্যা একইভাবে বের করব। ভর সংখ্যা দেওয়া আছে 31 এবং প্রোটন সংখ্যা দেওয়া আছে 15। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাওয়া যায়, 16। তার মানে ফসফরাসের নিউটন সংখ্যা হচ্ছে 16। পটাশিয়ামের ভর সংখ্যা দেওয়া আছে 40 এবং তার প্রোটন সংখ্যা হচ্ছে 19। তো সেক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 21। তার মানে পটাশিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 21। এবং কপারের ক্ষেত্রে কপারের ভর সংখ্যা দেওয়া আছে 63 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 29। তাহলে বিয়োগ করলে কত পাওয়া যাবে, 4 আর 3, 34। তার মানে কপারের ভর সংখ্যা নিউটন সংখ্যা হচ্ছে 34। এবারে দ্বিতীয় যে কাজটা ছিল তোমাদের, সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল অনুসারে প্রদত্ত মৌলগুলোর গঠন চিত্র। তো সেক্ষেত্রে প্রথম যে মৌলটা দেওয়া ছিল সেই মৌলটা হচ্ছে তোমার সোডিয়াম। তো সোডিয়াম পরমাণুর গঠন চিত্র এখানে দেওয়া আছে। দেখো, প্রথমে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাবো। আমরা এভাবে লিখব: সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। এরপর আমরা লিখব বোর পরমাণু মডেল অনুসারে সোডিয়াম পরমাণুর গঠন নিম্নরূপ। তারপরে সোডিয়ামের নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে এই যে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে এই যে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, 8টা দিছি। তারপরে তৃতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে, 1টা দিছি। এইভাবে করে বাকিগুলো ফসফরাস, তারপরে পটাশিয়াম, কপার, এগুলো আমরা দেখাইতে পেরেছি। দেখো, ফসফরাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3। এক্ষেত্রে ফসফরাসের গঠন হবে এরকম, এই যে প্রথম শক্তি স্তরে 2টা আছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, তৃতীয় শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে। তো এইভাবে করে আমরা গঠনটা দেখাইতে পারি, ঠিক আছে। এবারে পটাশিয়ামেরটা একই রকম। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো আমরা। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পরে তার হচ্ছে গঠন চিত্র এভাবে দেখাবো। দেখো, নিউক্লিয়াস প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন এবং চতুর্থ শক্তি স্তরে 1টি মাত্র ইলেকট্রন বিদ্যমান। এরপরে কপার আছে। কপারের ক্ষেত্রে দেখো, কপারের গঠন এই যে। তো কপারের গঠন হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস করবো। এখানে ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম আছে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2 হবার কথা, কিন্তু 4s এর শক্তি স্তর অর্ধপূর্ণ রেখে কপারের 3d শক্তি স্তর পূর্ণ করলে স্থিতিশীলতা বেশি হয়, যার কারণে আমরা একটা ইলেকট্রন কপারের 3dতে দিয়ে সেটি স্থিতিশীলতা রক্ষা করার জন্য 3d10 বানানো হয়েছে। এবং এর গঠনটা এরকম হবে, এই তোমরা এটা দেখাবে। এরপরে তৃতীয় যে প্রশ্ন বা কাজ ছিল সেটা হচ্ছে মৌলগুলোর প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তো এই ক্ষেত্রে তোমরা এই জিনিসটা লিখবে যে কোনো মৌলের নিউক্লিয়াসের বাইরে যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে তাকে পরমাণুর শক্তি স্তর বলে। তো সেই ক্ষেত্রে এরপরে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, কপার, এগুলো শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এইভাবে দেখাই দেবো। সোডিয়ামের প্রথম শক্তি স্তর, এটাকে কে সেল বলা যায়, এখানে 2টা ইলেকট্রন আছে। দ্বিতীয় শক্তি স্তরকে এল সেল বলা যায়, 8টা ইলেকট্রন আছে। তৃতীয় শক্তি স্তরকে এম সেল বলা যায়, এখানে 1টা ইলেকট্রন আছে। এভাবে ফসফরাসের ক্ষেত্রে কে সেলে 2টা, এল সেলে 8টা, এম সেলে 5টা ইলেকট্রন।
এবং পটাশিয়ামের ক্ষেত্রে কে সেলে 2টা, এল সেল বা এল শক্তি স্তর, এম সেলে 8টা, তারপরে এন সেলে 1টা। কপারের ক্ষেত্রে কে সেল বা প্রথম শক্তি স্তরে 1টা আছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা আছে, তৃতীয় শক্তি স্তরে দেখো 18টা আছে, এবং চতুর্থ শক্তি স্তর বা এন সেলে আছে 1টা। তো এটা হচ্ছে তোমার প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এরপর চতুর্থ যে কাজটা দিছে, চতুর্থ কাজটা হচ্ছে তোমার উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তো উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দেখাইতে গেলে প্রথমে কিছু কথা লিখতে হবে, সেটা হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরকে এন দ্বারা এবং উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে এন সমান হচ্ছে 1 2 3 4, অর্থাৎ প্রথম শক্তি স্তর হলে এন এর মান 1, দ্বিতীয় শক্তি স্তর হলে এন এর মান 2, তৃতীয় হলে 3, তারপরে চতুর্থ শক্তি স্তর হলে 4। এগুলোকে আবার কে সেল, এল সেল, এম সেল, এন সেলও বলা যায়। তো সেক্ষেত্রে আমরা এন এর মানের উপর ভিত্তি করে এল এর মান পাওয়া যায়, অর্থাৎ এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ এন এর মান যদি 1 হয় তাহলে 1 - 1 মানে 0ই হবে। যেমন এই যে এল এর মান 0 হলে এই ক্ষেত্রে এস উপশক্তি স্তর হয়, আর যদি 1 হয় তাহলে পি উপশক্তি স্তর, যদি 2 হয় তাহলে ডি, এবং 3 হলে এফ উপশক্তি স্তর বোঝা যায়। তো এন এর মান যদি আমরা ধরি 1, তাহলে হচ্ছে এল এর মান হবে 0 এবং উপশক্তি স্তর হবে কি, যেহেতু বলছে এল এর মান 0 হলে এস, তার মানে 1s। এন এর মান 2 হলে এল সমান হবে 0 1 1। কারণ কি, কারণ বলছে 0 থেকে n-1, তাহলে 0 থেকে শুরু করে এখানে এন এর মান হচ্ছে 2, তাহলে 2 - 1 মানে 1, তার মানে 0 থেকে 1, 0 1 হবে। এবং উপশক্তি স্তর হবে যেহেতু 0 এর জন্য এস এবং 1 এর জন্য পি, তার মানে টোয়াইস এস টোয়াইস পি। এরপরে এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান হবে 0 1 2, অর্থাৎ তোমার সেক্ষেত্রে ওই একই সূত্র, 0 থেকে শুরু করবা n-1 পর্যন্ত, অর্থাৎ এখানে এন এর মান আছে 3, তার মানে 2 পর্যন্ত গণনা করবা, 0 1 2, এবং 0 এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি। এক্ষেত্রে একটা কথা আছে, এই যে এন এর মানটা হবে তার প্রথমে, অর্থাৎ প্রধান শক্তি স্তরের, এইটা হচ্ছে উপশক্তি স্তর, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের এস উপশক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর পি উপশক্তি স্তর, এবং তৃতীয় শক্তি স্তর ডি উপশক্তি স্তর। তার মানে তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর আছে 3টা, একটা হচ্ছে 3s, 3p, 3d। এইভাবে এন এর মান যদি 4 হয় তাহলে তোমার এল এর মান হবে, এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান হবে 0 1 2 3, অর্থাৎ এক্ষেত্রে 0 থেকে n-1 পর্যন্ত গণনা করলে 3 পর্যন্ত হয়। এবং এক্ষেত্রে যেহেতু চতুর্থ শক্তি স্তর, তার জন্য তোমার উপশক্তি স্তর হবে কি, এই শক্তি স্তরের উপশক্তি স্তর এস, আবার চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর পি, চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর ডি, এবং চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে এফ। অর্থাৎ এই চতুর্থ শক্তি স্তরের 4টি উপশক্তি স্তর সম্ভব, সেটা হচ্ছে 4s, 4p, 4d, 4f। এবং সেগুলো কিভাবে আসছে, এল এর মান 0 এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, এবং 3 এর জন্য এফ। এই উপশক্তি স্তরগুলোতে 2 × 2l+1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, এবং সেগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। এবং এই সূত্রানুসারে, এই সূত্রে যদি আমরা এল এর মান বসাই তাহলে এস এর ক্ষেত্রে আমরা পাবো 2টা, পি এর ক্ষেত্রে পাবো 6টা, ডি এর ক্ষেত্রে পাবো 10টা, এবং এফ এর ক্ষেত্রে 14টা ইলেকট্রন থাকতে পারবে। এবং এই ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসের যে সিস্টেম বা উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আউফবাউ নীতি। এবং আউফবাউ নীতিটি কি, আউফবাউ নীতি হচ্ছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে বা উপশক্তি স্তরে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। অর্থাৎ ইলেকট্রন প্রবেশ করার ক্ষেত্রে যেই উপশক্তি স্তরের শক্তি কম সেইখানে আগে প্রবেশ করবে, এবং যেখানে শক্তি বেশি সেখানে পরে প্রবেশ করবে। এখন কথা হচ্ছে, এক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে উপশক্তি স্তর কোনটা শক্তি কম এবং কোনটার বেশি? সেক্ষেত্রে আমরা উপশক্তি স্তরে যার n+l এর মান কম হবে তার শক্তি কম। তো n+l এর মান যদি বের করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কার শক্তি বেশি এবং কার শক্তি কম। উদাহরণ হিসেবে আমরা যদি একটা জিনিস দেখি, দেখো 3d এবং 4s। 3d এর ক্ষেত্রে n+l এর মান কত হবে? n এর মান হচ্ছে 3, আর l এর মান হচ্ছে, d মানে হচ্ছে বলছিলাম কি, l এর মান 0 1 2 3, 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য f।
তাহলে ডি মানে হচ্ছে এল এর মান 2, তার মানে আমরা 2 বসাইতে পারি, সমান হচ্ছে কত 5। আর 4s-এর ক্ষেত্রে n প্লাস এল এর মান কত হবে, n এর মান হচ্ছে 4 প্লাস এল এর মান হচ্ছে s মান হচ্ছে 0, তাহলে 0 মানে 4। এখানে দেখো এই যে 3D এর ক্ষেত্রে 5 হয় শক্তি আর 4s-এর ক্ষেত্রে হয় 4, তার মানে সেই ক্ষেত্রে আগে ইলেকট্রন এই চতুর্থ শক্তি স্তরের s উপশক্তি স্তরে প্রবেশ করবে। ঠিক আছে, এইভাবে করে আমরা n প্লাস এল এর মান যার কম হবে সেখানে আগে ইলেকট্রন দেব। তবে কথা আছে, যদি n প্লাস এল এর মান সমান হয়, অর্থাৎ ধরো এই যে 4p যদি হয় এখানে 4p, তাহলে দেখো n প্লাস এল এর মান কত আসে, n এর মান হচ্ছে 4 প্লাস এল এর মান হচ্ছে 1, কারণ p আছে, p মানে হচ্ছে 1, তো সেই ক্ষেত্রে 5 হয়। এবার দুইটাই সমান, এই 3D এবং 4p যদি বলে যে কোনটা আগে ইলেকট্রন যাবে, সেই ক্ষেত্রে 3D এর মধ্যে আগে ইলেকট্রন যাবে, কারণ এর n এর মান ছোট আছে আর এর n এর মান বড়, তার মানে এর শক্তি কম। এটা কিন্তু অ্যাসাইনমেন্টের ভিতরে না, জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে দেখাইলাম। তোমরা অ্যাসাইনমেন্টে এই জিনিসগুলো লিখবে যেটা এখানে লেখা আছে। তো n প্লাস এল এর মান কম থাকায় তার শক্তি কম, আবার n প্লাস এল এর মান সমান হলে যার n এর মান কম তার শক্তি কম এবং সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো এক্ষেত্রে এই নিয়ম অনুসারে অ্যাসাইনমেন্টে প্রদত্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস হচ্ছে নিম্নরূপ। প্রথমেই দেওয়া আছে সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3s1। তো এই ক্ষেত্রে 1s অর্থাৎ প্রধান শক্তি স্তরগুলোর মধ্যে প্রথম শক্তি স্তরে একটা মাত্র উপশক্তি স্তর আছে এবং সেখানে দুইটা ইলেকট্রন আছে। ইলেকট্রনগুলো এই যে দেখো বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। একটা জিনিস জানতে হবে, আমাদের এইগুলোর স্পিন বলে। তো এই যে প্রথমে ঊর্ধ্বমুখী স্পিন, তারপর নিম্নমুখী স্পিনে প্রবেশ করে। এসের ক্ষেত্রে একটাই থাকে উপশক্তি স্তর, এর জন্য একটা ঘর। পি এর ক্ষেত্রে থাকে তিনটা ভাগ আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। তো প্রথমে একটা একটা করে ঊর্ধ্বমুখী স্পিনে ইলেকট্রন প্রবেশ করে, তারপরে নিম্নমুখী স্পিনে বাকি ইলেকট্রন প্রবেশ করে, এরপরে যদি ইলেকট্রন থাকে 3s-এ যায়। এভাবে ফসফরাসের ক্ষেত্রে একইভাবে দেখো ইলেকট্রনগুলো দেওয়া আছে এই যে। তো আমরা ফসফরাসের ক্ষেত্রেও একই রকম দেখাবো। তারপরে আছে আমার পটাশিয়াম। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসেও দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 এবং 1s-এ দুইটা আছে, 2s-এ দুইটা আছে, 2p-তে 6টা আছে, এই যে 6টা দিছি। 3s-এ আছে দুইটা, 3p এর ভাগ 3টা, px py pz এভাবে দিয়ে তিনটায় 6টা ইলেকট্রন দেব। 4s-এ আছে একটা, এখানে একটু ভুল দেওয়া আছে, এখানে একটা ইলেকট্রন হবে। এই হচ্ছে পটাশিয়াম। এবার কপারটা খালি রাখছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। কপারের ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে স্থিতিশীলতা অর্জনের জন্য 4s-এ দুইটা ইলেকট্রন ছিল, সেখান থেকে 3 দিয়ে একটা গেছে। এবং এই যে 1s-এর ক্ষেত্রে এই যে প্রথমে একটা ঊর্ধ্বমুখী স্পিনে ইলেকট্রন প্রবেশ করে, তারপরে আরেকটা ইলেকট্রন থাকে, দ্বিতীয়টা নিম্নমুখী স্পিনে। এরকম করে 2s-এও দুইটা ইলেকট্রন আছে, একটা ঊর্ধ্বমুখী তারপর একটা নিম্নমুখী। পিতে 6টা ইলেকট্রন আছে, তাহলে আমি প্রথমে একটা ঊর্ধ্বমুখী স্পিনে প্রবেশ করাবো। সিস্টেমটা এরকম। এই তারপরে যদি ইলেকট্রন থাকে 3টা প্রবেশ করেছে, আরও 3টা বাকি আছে, তো সেই ক্ষেত্রে আমার আরও 3টা ইলেকট্রন নিম্নমুখী স্পিনে প্রবেশ করবে এইভাবে। তারপরে 3s তো একই রকম, দুইটা ইলেকট্রন আছে, প্রথমে ঊর্ধ্বমুখী তারপর নিম্নমুখী। 3p-তেও এই 2p এর মতো, 2p-তে আমি px py pz দেই নেই, তোমরা দিয়ে নেবে। এখানে হচ্ছে প্রথমে হবে px, তারপরে হবে 2py এবং 2pz। এটা না দিয়ে এরকম দিলে ভালো হয়। এরকম দিলে যে হবে না সেরকম কিছু না, এরকম দিলেও হবে। 3s-এর ক্ষেত্রেও দুইটা ইলেকট্রন আছে ঊর্ধ্বমুখী স্পিনে প্রথমে, তারপর নিম্নমুখী স্পিনে। 3p এই যে x, 3py 3pz, প্রথমে একটা ইলেকট্রন প্রবেশ করবে ঊর্ধ্বমুখী স্পিনে, তারপরে দ্বিতীয় ইলেকট্রনগুলো প্রবেশ করবে এবং এখানে 6টা ইলেকট্রন দেওয়া হয়ে গেল। ডিতে 10টা ইলেকট্রন আছে, 10টার মধ্যে 5টা ভাগ আছে ডি এর, dxy dyz dzx xy yz zx, তারপর হচ্ছে dx স্কয়ার y স্কয়ার, এখানে এই যে হাইফেন আছে একটা, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এবং পঞ্চমটা হচ্ছে ডিজেড স্কয়ার। এই ক্ষেত্রেও সবগুলো একটা ইলেকট্রন প্রবেশ করবে। তোমার হচ্ছে প্রথমে ঊর্ধ্বমুখী স্পিনে 5টা ঘরে 5টা ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে দেখো আরও 5টা আছে, তার মানে আরও 5টা নিম্নমুখী স্পিনে প্রবেশ করবে। 4s-এ একটা ইলেকট্রন আছে, এই 4s-এর একটা ঘরে একটা ইলেকট্রন দিয়ে দেবো। এটুকু দেখাইলে আশা করি তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট কমপ্লিট হবে। তো
এই ছিল প্রথম অ্যাসাইনমেন্টের আলোচনা। পরের অ্যাসাইনমেন্ট পরের সপ্তাহে আমরা আলোচনা করব।